পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, শহর জুড়ে বেজে উঠল সাইরেন। জানিয়ে দিব হুতি নেতাদের মৃত্যু অদম্য ইচ্ছাশক্তি দুর্বল করতে পারবে না, বলছে আয়াতুল্লাহ জান্নাতি। আরো জানিয়ে দিব পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে রেড লাইন টেনে দিল আরব আমিরাত। এবং আরো জানিয়ে দেব শব্দের চেয়ে 12 গুণ দ্রুত গতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি হুতির ক্ষেপণাস্ত্র হামলা, শহর জুড়ে বেজে উঠল সাইরেন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে তেল আবিব সহ মধ্য ইসরায়েলি সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করছে। খবর টাইমস অব ইসরায়েলের। আরবি রেডিওর সাংবাদিক দরুন কাদুস জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলে হামলা চালিয়ে হুতিদের শীর্ষ নেতা নিহতর পর তারা প্রতিশোধ নিতে প্রথমবার হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। তিনি আরো বলেন, গত সপ্তাহে ইসরায়েল লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন হামলা চালায় হুতি। যদিও এগুলো ইসরায়েলে প্রবেশ করার আগে ধ্বংস করা হয়। দ্য জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, হুতিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র বিশেষ করে দেখা গেছে ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করলে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকানো যাচ্ছে না। প্রসঙ্গত 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে তেল আবিবের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। যদিও গাজায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 63,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,61,000-এর বেশি মানুষ। অনেক দেশে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না তেল আবিব। হুতি নেতাদের মৃত্যু অদম্য ইচ্ছাশক্তি দুর্বল করতে পারবে না, বলছে আয়াতুল্লাহ জান্নাতি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সেক্রেটারি আয়াতুল্লাহ আহমেদ জান্নাতি বলছে, ইসরায়েলি হামলায় হুতি নেতাদের এবং ইয়েমেনের কর্মকর্তাদের হত্যাকাণ্ড সে দেশের জনগণের দৃঢ় ইচ্ছাশক্তি দুর্বল করতে পারবে না। বুধবার 3 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এক খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। ইরানের জাতীয় ঐক্য সপ্তাহ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইয়েমেনের বিপ্লবী জনগণের বীরত্বপূর্ণ সংগ্রাম মানব ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলোর একটি। তিনি আরো বলেন, সাহসী ইয়েমেনি কর্মকর্তাদের শাহাদাতের জন্য জনগণের অদম্য মানসিকতা এবং প্রতিরোধকে ভাঙতে পারবে না। আয়াতুল্লাহ জান্নাতি জোর দিয়ে বলেন, আজকের বিশ্ব মুসলিম উম্মার ঐক্য এবং ভ্রাতৃত্ব স্বীকার করার মতো নয়। ফিলিস্তিনের মনস্তান্ত্রিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি ইসলামী উম্মাহ ঐক্যবদ্ধ থাকত তবে গাজার দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠী এত বর্বরতা চালাতে পারত না। তিনি অভিযোগ করেন, ইসলামী শত্রুরাই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মূল প্রচারক, যার সর্বোচ্চ চেষ্টা করছে মুসলিম দেশগুলোর মাঝে বিভাজন তৈরি করতে। আয়াতুল্লাহ জান্নাতি সতর্ক করে বলেন, যে কেউ এই শয়তানি শাসনের অপরাধের মুখে নীরব থাকে সে আসলে ইসরায়েলের অপরাধে অংশীদার হচ্ছে এবং যুদ্ধ ও অমানবিক আচরণ বিস্তারে অবদান রাখছে। পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে রেড লাইন টেনে নিল আরব আমিরাত। ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে লাল রেখা হিসেবে আখ্যায়িত করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজনৈতিক বিষয়ক সহকারী মন্ত্রী লালাদ নুসেইবে এক বিবৃতিতে এক কঠোর বার্তা দিয়েছেন। নুসেইবে বলেন, পশ্চিম তীরে সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা। এটি আব্রাহাম চুক্তির চেতনা এবং দৃষ্টিভঙ্গিকে গুরুত্বভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে আঞ্চলিক একীকরণের প্রচেষ্টা থেমে যাবে। সংঘাত গ্রহণযোগ্য সমাধানের পথে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল তা হুমকির মুখে পড়বে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত 26 বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর বাহরাইন এবং মরক্কো একই পথে হাঁটে। আবুধাবি থেকে তখন তেল আবিবের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটন সহ নানা খাতে সম্পর্ক জোরদার করছে। এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চুক্তিতে সৌদি আরব সহ আরব অন্যান্য দেশগুলো পর্যন্ত সম্প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইসরায়েল অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সোটরিস গত আগস্টে ঘোষণা দেন, দীর্ঘদিন ধরে বিলম্বিত পশ্চিম তীর সংযুক্তি পরিকল্পনার এবার বাস্তবায়ন করা হবে। এই পদক্ষেপে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে ফিলিস্তিন
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কার্যত কবর দেবে। এই প্রেক্ষাপটে লালা নুসেই বলেন, আব্রাহাম চুক্তিকে আমরা শুরু থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অবৈধ ও বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করার একটি উপায় হিসেবে দেখছি। আমরা ইসরায়েল সরকারের এই সংযুক্তিকরণ পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানাচ্ছি। বিশ্লেষকরা বলছে, পশ্চিম তীরের অংশ দখল এবং সংযুক্তির এই উদ্যোগে এমন এক সময় সামনে এলো যখন বিশ্বের 140টির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার পরিকল্পনা করছে। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের এই একতরফা পদক্ষেপে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ আরো জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র বিবিসি। শব্দের চেয়ে 12 গুণ গতিতে ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েল ধ্বংস। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি যেন আরো দাহ্য হয়ে উঠল ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায়। তেহরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আখির আল জামান সফলভাবে পরীক্ষা করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে এই ঘটনা হতে পারে আসন্ন বৃহৎ সংঘাতের সর্বোচ্চ বড় টার্নিং পয়েন্ট। ইরানের সামরিক বাহিনীর দাবি, আখির আল জামান একই সাথে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র মাস আকাশেই বিভক্ত হয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর গতি অভাবনীয়, শব্দের চেয়ে প্রায় 12 গুণ গতি, ফলে শত্রুপক্ষের পক্ষে এটি আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করে বলছে, ইসরায়েলে আয়রন ডোম কিংবা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম দুটোই বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হলে এই নতুন প্রযুক্তির সামনে কার্যকারিতা হারাতে পারে। একই সাথে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র আঘাত করলে প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো প্রতিহত করতে পারবে না। আর এই দুর্বলতাকে ইরান কৌশলগত শক্তিতে পরিণত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই পরীক্ষা হয়েছে মার্কিন হামলার ঠিক পরপরই। ওয়াশিংটন ও তেল আবিবের আশা করছিল ইরানের সামরিক শিল্প ভেঙে পড়বে, কিন্তু তেহরান উল্টে দেখিয়ে দিল তারা শুধু টিকে নেই, বরং নতুন নতুন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই বার্তাটি নিঃসন্দেহে প্রতিপক্ষের জন্য অস্বস্তিকর। এখন প্রশ্ন উঠছে, ইরান কি অপেক্ষা করবে শত্রুর প্রথম হামলার জন্য, নাকি নিজেরাই অগ্রিম আঘাত হানবে? ইরানপন্থী বিশ্লেষকরা বলছে, এই পরীক্ষা ছিল স্পষ্ট বার্তা, আমরা কেবল রক্ষার জন্য নয়, আক্রমণের জন্য প্রস্তুত। অপরদিকে ইসরায়েল কর্মকর্তাদের ভাষায় এটি নিছক অস্ত্র প্রদর্শনী, যার উদ্দেশ্য যুদ্ধক্ষেত্রে মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করা। ফলে আকাশ থেকে শুরু হয়েছে এক অদৃশ্য প্রতিযোগিতা, প্রযুক্তি বনাম মনস্তন্ত্র। ইতিহাস সাক্ষী, যুদ্ধক্ষেত্রে কেবল অস্ত্র নয়, মানসিক দৃঢ়তার সমান গুরুত্বপূর্ণ। আর আল আখির আল জামান সফল পরীক্ষা ইরানের সেই মনস্তান্ত্রিক শান্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন পুরো বিশ্ব তাক লাগিয়ে দিয়েছে এই আগুন দাবানোর দিকে কোন দিক গড়াই। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ। ফিলিস্তিনি গাজায় ইসরায়েল যা করছে তা গায়ের জোরে করছে। তার প্রতি নৈতিক এবং অন্যান্য সমর্থন ক্রমশ কমছে দেশে এবং দেশের বাইরেও। জোর করে নিজের সেনাদের যুদ্ধ পাঠিয়েছে, পাগল বানিয়ে দিচ্ছে। চাকরি বাঁচাতে, পেট বাঁচাতে সেই সেনারা যুদ্ধ করে চলছেন, তার সবার ক্ষেত্রে পার পাওয়া যাচ্ছে না। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত 365 জন রিজার্ভ সেনার ঘোষণা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তাদের ডাকা হলেও তারা কাজে যোগদান করবে না। এছাড়া এরকম আরো হাজার হাজার সেনা আছে যারা নেতানিয়াহুর এই মরণ খেলায় অংশ নিতে চান না। তারা ভেতরে ফুটছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহের জন্য প্রস্তুত আছেন অনেকেই। তেল আবিব এক সংবাদ সম্মেলনে রিজার্ভ সেনাদের প্রতিনিধিত্বকারী সার্জেন্ট ফার্স্ট ক্লাস ম্যাক্স ক্রস বলছে যে তারা নেতানিয়াহুর অবৈধ যুদ্ধ অংশ নিতে অস্বীকার করেন এবং তাদের নেতাদের জবাবদিহিতার আওতায় আনাকে তারা দেশপ্রেমের কর্তব্যের অংশ হিসেবে দেখেন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কানের প্রতিবেদন অনুযায়ী গত আগস্টের মাঝামাঝি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স গাজা শহর দখলের পরিকল্পনার অনুমোদন করার পর 60,000 রিজার্ভ সেনাকে ডাকে সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন এলাকায় নতুন সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে গাজা সিটির চারপাশে ধাপে ধাপে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হবে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, রিজার্ভ সেনা ডাকার বিষয়ে অর্ডার 8 নামে পরিচিত জরুরি খসড়া আদেশ জারি করেন ইসরায়েলি সেনাবাহিনী।
এছাড়া গাজায় নিয়মিত সেনাদের সংখ্যা বাড়ানো হবে। অন্যদিকে ইসরায়েল দৈনিক ইহুদিয়ত অহরণ জানিয়েছে, সৈন্য নদীর আকস্মিকরণ 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে গত 4 আগস্ট গাজা শহর দখলে নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করেন দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। তবে নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রকাশের পর আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব এবং ইউরোপের 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন কঠোর সমালোচনার পাশাপাশি নেতানিয়াহুকে এই পরিকল্পনায় স্থগিতের আহ্বান জানান। কিন্তু এসবের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, ইসরায়েল এই অভিযানে গাজায় মানবিক বিপর্যয় আরো ভয়াবহ রূপ দিতে পারে। উপত্যকায় অধিকাংশ বাসিন্দা বারবার বাস্তুচ্যুত হয়েছে, বহু এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মধ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গাজা শহর স্থল অভিযানের সম্প্রসারণের জন্য বৃহৎ পরিসরে রিজার্ভ বাহিনী সমাবেশ করছে বলে জানিয়েছে ইসরায়েল। একে সমগ্র উপত্যকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে কথা বলা রিজার্ভ বাহিনী গাজায় সদস্যদের আটক ইসরায়েলি বন্দীদের সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করছে এবং গাজা শহর দখলের সিদ্ধান্তকে মুক্তির অভাব বলে উল্লেখ করছেন।